রামিজা হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট সরকার। উচ্চ আদালতে এই সাজা বহাল থাকলে আগামী ৩ মাসের মধ্যে ফাঁসির রায় কার্যকর সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নিম্ন আদালতে দ্রুততম সময়ে রামিজা হত্যার বিচার কাজ শেষ হওয়া দেশের ইতিহাসে মাইলফলক। দর্শক, এ বিষয়ে আমরা কথা বলতে আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং নারী পক্ষের পরিচালক কামরুন নাহার। অনেক ধন্যবাদ এবং স্বাগত আপনাদের দুজনকে, সময় দিয়েছেন আমাদেরকে। আমরা একটু আইনি প্রসঙ্গটি সবার আগে একটু জানতেই চাই। অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, এই রায় আমরা পেলাম, এখন এটি কার্যকর হতে কত সময় লাগতে পারে? ধন্যবাদ আপনাকে এবং দর্শক মন্ডলী যারা শুনছেন। আপনি এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটির আসলে সুনির্দিষ্ট উত্তর দেওয়া কারো পক্ষেই সম্ভব না। কেননা আমাদের সংবিধানে যে 18টি মৌলিক অধিকার আছে তার মধ্যে 31 নম্বর অনুচ্ছেদের যে মৌলিক অধিকার সেটা হলো ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এভরিথিং শুড বি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তাহলে আমাদের ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, এই রায়ের পরে কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল হবে। মহামান্য হাইকোর্ট বিভাগ যে রায় দিবেন সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে একটা প্রসেস আছে। সেখানে আপিল বিভাগ যে রায় দিবেন তারপরে আসামি পক্ষ যদি প্রয়োজন মনে করেন যে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। এই সবকিছু মিলে কিন্তু যে প্রসেসের কথা বলা হয়েছে আইনে, এই প্রসেসগুলো কিন্তু ডিঙিয়ে আমরা বা রাষ্ট্রের যে কনসার্ন অথরিটি কোনো কাজ করতে পারবেন না। এখন মাননীয় আইনমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা যথার্থই বলেছেন যে 3 মাসের মধ্যে সম্ভব। খেয়াল করেন, উনি ওনার এই বক্তব্যের সূত্র ধরে বলা যায় যে হ্যাঁ, উনি অথরিটি পজিশনে আছেন। উনি যেটা বলেছেন এটা সম্ভব। ইট ক্যান বি ডান বাই দ্য ডিসক্রিপশন অফ দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ, যদি তিনি স্পেশাল বেঞ্চ গঠন করে সেই প্রক্রিয়ায় এগিয়ে যান। আর অন্য যে কারো পক্ষে আসলে সুনির্দিষ্ট সময় বলা সম্ভব না। আচ্ছা, কামরুন নাহার, এই যে সুনির্দিষ্ট সময় আমরা আসলে এখনো পাচ্ছি না, এর ফলে আপনার কাছে কি মনে হয়? এই যে অন্য এর আগে যেই মামলার ক্ষেত্রে আমরা দেখেছি রায় হয়েছে কিন্তু কার্যকরের প্রক্রিয়াটি এরকম ঝুলে গেছে, তখন দেখা গেছে যে নানা রকম আইনি ফাঁকফোকরতে অনেক আসামি বেরিয়েও গেছে, এরকম ঘটনাও আসলে হয়েছে। এটা হয়তো আপনি আমার থেকে আরো ভালো জানেন। আমরা কি আসলে এইখানে সে এক ধরনের সেই আশঙ্কা করব? অনেক ধন্যবাদ। এবং দুলু ভাই যথার্থই বলেছেন যে এটা নির্ভর করছে আইনের পুরো প্রক্রিয়ার উপর। কিন্তু যে শব্দগুলো আপনি ব্যবহার করেছেন, যে ঝুলে যাওয়া, এটা কিন্তু আইনের প্রক্রিয়ার কারণেই হয়ে আসছে। এবং বাংলাদেশে যে আইন প্রয়োগের যে চর্চাগুলো আমরা দেখেছি, বিচার বিভাগ সংস্কার নিয়ে অনেক 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 আলাপ হয়েছে, তদন্ত নিয়ে সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে, কিন্তু সংস্কারের আসল সংস্কার তো সাধন হয় নাই। সে কারণে আশঙ্কা সবসময়ই রয়েছে এবং আশঙ্কা নিয়েই আমরা আছি, আশঙ্কা নিয়েই থাকতে হবে। এবং আমি আশা করি এবং আমি ইতিবাচক ভাবেই ভাবতে চাই যে যত দ্রুত রায়টা দেওয়া সম্ভব হয়েছে নিম্ন আদালতে, যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়েছে সেগুলোতে কোনো রকম অসামঞ্জস্যতা ছিল না এবং যারা এই কাজগুলো করেছেন তারা খুব যত্নের সঙ্গে করেছেন, কোনো রকম কোনো ত্রুটি ওখানে ছিল না বা থাকে নাই। তো সেগুলো সব পর্যালোচনা করতে একটু সময় তো লাগতেই পারে এবং সেই সময়টা নেওয়ার পরে যে রায় আসুক সেই রায়টিকেই আমি মনে করি সবার মেনে নেওয়া উচিত। কারণ এখানে আমরা জনগণের মতামত দিয়ে তো আসলে কোনো রায় নিশ্চিত হওয়া, এটার অন্যের মানবাধিকার লঙ্ঘনেরও একটা পদ্ধতিকে পথকে প্রশস্ত করে বলে আমি মনে করি। সেক্ষেত্রে হলো আইনের যে সুনির্দিষ্ট পন্থাগুলো রয়েছে সেগুলো অনুসরণ করে এই রায়টি কার্যকর হবে, আমি সে প্রত্যাশাই করব। সেখানে কি কোনো ধরনের সময়সীমার আসলে কি উল্লেখ করা আছে কিনা, নাকি? সময়সীমা তো অবশ্যই আছে। নারী শিশু নির্যাতন দমন আইনের যে প্রক্রিয়া সেখানে 180 দিনের কথা উল্লেখ আছে। নতুন যেটা সংশোধন হলো সেখানে এটা আরো কমিয়ে, এটা সম্ভবত দুলু ভাই আমার সংশোধন করবেন, সম্ভবত 90 দিন করা হয়েছে। যে 90 দিনের আমি এখানে কি একটু কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই আসলে 180 দিন ঠিকই বলেছে কামরুন নাহার আপা, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে। 20-এর 2 উপধারায় কিন্তু বলা আছে যে বিচার শুরু হইলে শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবসে একটানা বিচার কার্য চলিবে। আপনি খেয়াল করে দেখেন, এই বাংলাদেশের
যে কোনো মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে বিচার শুরু মানে হলো চার্জ ফ্রেমিং থেকে। চার্জ ফ্রেমিং যেদিন হবে সেদিন থেকে যদি শুরু করা হয় প্রতি কর্মদিবসে, বাংলাদেশে আমার মনে হয় না কোনো মামলায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বেশি যাবে। কারণটা হলো আমাদের দেশে ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অন অ্যান অ্যাভারেজ 20-25 জনের মতো সাক্ষী থাকেন। আর প্রসিকিউশন কিন্তু যদি আগেই প্ল্যান করেন যে চার্জটা কি এবং সেই চার্জের নিরিখে ইনক্রিমিনেটিং এভিডেন্স কোন সাক্ষী তার কোন সাক্ষ্য দিবেন এটা যদি নির্ধারণ করতে পারেন, তাহলে কিন্তু 15-16 জন সাক্ষীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ হয়ে যায় টোটাল ইনক্রিমিনেটিং এভিডেন্সের যে কম্প্রিহেন্সিভনেস। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে প্রতি কার্যদিবসে মামলা চলতে থাকলে এই যে 180 দিন যেটা, এটা কিন্তু লাগবে না। এইটা কিন্তু আসলে একটা টাইম লিমিট দেয়া হয়েছে। একই সাথে কিন্তু 20-2 বলা হয়েছে যে টু কন্টিনিউ দ্য ট্রায়াল ডে টু ডে। তাহলে আমার তো 180 দিন লাগার কথা না, এই বিষয়টি যোগ করতে চাইছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ দুলু ভাই যে সংশোধনটা করে দিলেন। কিন্তু আইনের যে আমি যদি প্রশ্নটার আলোকে কথা বলি যে কতদিন লাগতে পারে, এটা নির্ভর করবে অবশ্যই আদালতের একটা নির্দিষ্ট সিদ্ধান্তের উপর। কারণ আমরা মনে করি, আমি অন্তত মনে করি যে যত দ্রুতই বিচার কার্য সম্পন্ন করা হোক না কেন, পুঙ্খানুপুঙ্খ রূপেই বিচার কার্য সম্পন্ন করা উচিত। সেখানে কোনো রকম কোনো ব্যত্যয় যাতে না ঘটে সেটার দিকে সতর্ক দৃষ্টি রাখাও আমি মনে করি দায়িত্বপ্রাপ্ত সকলের দায়িত্ব। আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখছিলাম যে জানুয়ারি মাস থেকে যদি আমরা মে মাস পর্যন্ত হিসেব করি, নানা রকম ভাবে এই শিশুদের উপর যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে, সেখানে হত্যা, ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ সবকিছু মিলে 500-550 আনুমানিক শিশুরা, আসলে সেটি মেয়ে শিশু ছেলে শিশু সহ, মাদ্রাসাতেও অনেক ধরনের ঘটনা ঘটেছে আমরা কম বেশি জানি, মিলে আর কি। ওই বাচ্চাদের জন্য আসলে আমরা তো বারবারই বলছি যে এটি অনেক দ্রুততার সাথে এই মামলাটির রায় হয়েছে, কার্যকারিতা হয়েছে এবং সবচেয়ে কম সময়ের ভিতরে। কিন্তু অনেক শিশুরই এর আগে যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে তাদেরও তো নামের তাদের হয়তো মামলা করা হয়েছে, তাদের সেই মামলা এখনো কোনোভাবেই দেখা যাবে হয়তো ওঠেইনি কোর্টে, এখনো হয়তো সিরিয়াল নাম্বারের পেছনেই পড়ে আছে। এই জায়গায় দৃষ্টান্ত কি আদৌ আসলে আমরা স্থাপন করতে কি একটা মামলা দিয়ে করতে পারবো, নাকি অন্যগুলোকেও আমরা এরকম তড়িৎ গতিতে নিয়ে আসলে সেটি আসলেই একটা জায়গা তৈরি হবে? কি আমি বলবো? জি, বলতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করেছেন, এটা অনেকেই এই প্রশ্ন করতে পারেন যে রামিসা হত্যা মামলায় যেভাবে সরকারের সহযোগিতার পরে সমস্ত যে অর্গানগুলো মানে যেভাবে কাজ করেছে অতি দ্রুততার সহিত, তাহলে ট্রায়ালটাও দ্রুত হয়ে গেছে। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অন্যান্য ভিকটিমদের একটা রাইট চলে আসে, তাদেরও তো কিন্তু রাইটিয়াস একটা স্টেটমেন্ট আসতে পারে যে আমাদেরও মামলা দ্রুত শেষ করা দরকার। ডেফিনেটলি অন্যান্য সকল মামলাই কিন্তু একইভাবে মানে 4 দিনের ট্রায়াল না হলেও আপনার 1 মাস বা 1.5 মাসের মধ্যেই কিন্তু ট্রায়াল করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটি করা দরকার সেটি হলো যে আমাদের যে তদন্ত সংস্থা আছে, এই সকল তদন্তকারী কর্মকর্তা কিন্তু একইভাবে তদন্ত সম্পন্ন করেন না। কারণ আমাদের 1943 সালে পুলিশ রেগুলেশন যেটা আছে, এটা 261 গতে কিন্তু স্পষ্ট বলে দেয়া আছে যে কোনো মামলা যত কঠিনে হোক না কেন সুচারুরূপে তদন্ত করলে পুলিশ রেগুলেশনের অন্যান্য রেগুলেশন যদি কমপ্লাই করা হয় তাহলে উইদিন 15 ডেজ কিন্তু তদন্ত সম্পন্ন করা সম্ভব। নাও ইউ ক্যান কাউন্ট যে উইদিন 15 ডেজ যদি তদন্ত সম্পন্ন হয় এবং মামলাটি যদি বিচারের প্রক্রিয়ায় চলে যায় সরাসরি ট্রাইব্যুনালে, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রেই বলছি, তাহলে ওই ট্রাইব্যুনাল যেদিন চার্জ গঠনের শুনানি করবেন এবং চার্জ গঠিত হয়ে গেলে তার পরের দিন থেকে কিন্তু একটানা চলিবে। এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো যে আমাদের দেশে যারা এই পাবলিক প্রসিকিউটর হিসেবে জেলায় জেলায় কাজ করতেছেন সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অথবা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে, তাদের কিন্তু এক ধরনের ট্রেনিং দরকার। কেননা আমাদের দেশে আমি বিচারক হিসেবে যে অভিজ্ঞতাটা লাভ করেছি সেটা হলো যে একটা মামলার চার্জ গঠন প্রক্রিয়া কেমন হবে সেই বিষয়টা কিন্তু আমি স্থির করে তারপরে কিন্তু ওই কোন সাক্ষী দ্বারা কতটুকু ইনক্রিমিনেটিং এভিডেন্স প্রডিউস করাবো সেইটুকু কিন্তু নির্ধারণ করেছিলাম এই মামলায়। তাহলে সেই ধরনের এই অভিজ্ঞতাটা এসেছে কিন্তু আমার বিচারিক অভিজ্ঞতা থেকে।
এই আমাদের দেশে যারা পিপি ডেফিনেটলি তাদের অধিকাংশ মানে 98% আমাদের এই বিচারিক অভিজ্ঞতা না থাকার কারণে এই যে চার্জ গঠন প্রক্রিয়া কিরকম হবে, চার্জ গঠনের ল্যাঙ্গুয়েজ কি হবে, সেই চার্জ গঠনের নিরিখে কোন সাক্ষীর দ্বারা কতটুকু সাক্ষ্য নেওয়া যাবে, নিতে হবে, সেইটুকু কিন্তু নির্ধারণের প্ল্যানিং নাই। ফলে কি হচ্ছে, তারা কিন্তু অনেক সময় ইররেলিভেন্ট স্টেটমেন্ট কিন্তু চলে আসতেছে। আমার তো দরকার হলো যে একজন সাক্ষী কতটুকু কি দেখেছে অথবা কতটুকু কি শুনেছে ততটুকুই নেয়া, এর চেয়ে বেশি নেওয়ার তো দরকার নেই। এখানে এখানে তো আমরা বিভিন্ন সময় যেটা খবরে আসে সেটা হচ্ছে যে যারা আসামি পক্ষ তারা অনেক অর্থের বিনিময়ে এই যখন সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়াটি চলে প্রাথমিক পর্যায়ে চার্জ গঠনের আগে দিয়ে তদন্ত কর্মকর্তা যখন নানাভাবে তদন্ত করতে থাকেন তখন প্রভাবিত করার একটা বিষয় বেশ অভিযোগ আছে আসলে, সেটাও তো নিশ্চয়ই এক ধরনের বাধা। আপনি ঠিকই বলেছেন, এটা হতে পারে। এই জন্য কিন্তু ব্রিটিশ ল মেকার্সরা যখন 1943 সালে আমাদের পুলিশ বাহিনীর জন্য 1943 পুলিশ রেগুলেশনস রচনা করেছেন, তারা কিন্তু সময় বেশি দেননি। আপনি খেয়াল করে দেখেন, একটি মামলা যদি 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পুলিশ দিতে বাধ্য হয়ে মানে তদন্ত রিপোর্ট প্রদান করেন, তাহলে আসামি পক্ষ সাধারণত কি হয়, একটি মামলা ঘটনা ঘটে গেলে বিভিন্ন জায়গায় পালায়া থাকে। আর প্রথম 15 দিনের মধ্যে যদি পুলিশ রিপোর্ট সাবমিট হয়, উইদিন 15 ডেজ মানে হলো 7 দিনেও দেয়া সম্ভব, 5 দিনেও দেয়া সম্ভব। এই যে অল্প সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল হওয়া মানে হলো আসামিপক্ষ তদন্তকারী কর্মকর্তা বা অন্যান্য ইনফ্লুয়েন্সিং যে ব্যক্তি আছে বা অথরিটি আছে তাদের সাথে কমিউনিকেশন করার আগেই দেখা গেছে যে তদন্ত রিপোর্ট চলে এসেছে। তখন তো আর এই কাজটার সুযোগ কম থাকে। কামরুন নাহার, আপনি চাইলে যুক্ত করতে পারেন। আমি আসলে যুক্ত করব না। দুলু ভাই তো সবগুলো কথা বললেন হলো বইয়ে যা লেখা আছে সেটা, কিন্তু বাস্তবতা হলো বইয়ের লেখা বা আইন থেকে কিন্তু অনেক অনেক দূরে, যার অভিজ্ঞতা আমরা প্রতিনিয়ত পাচ্ছি। একটা রামিসার একটা মামলা, এটা কিন্তু সকল মামলার উদাহরণ হিসেবে আমি মনে করি না ধরা উচিত। কারণ এখানে একটা উদাহরণ তৈরি হয়েছে, এটা অবশ্যই এটা সক্ষমতার দিক থেকে আমি মনে করি যে হ্যাঁ, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা প্রত্যেকেই তাদের দক্ষতা অনুযায়ী যথার্থভাবে কাজ করেছেন এবং যথাসময়ে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। কিন্তু এটা যেন শুধু একক কেন্দ্রিক, রামিসা কেন্দ্রিক এরকম আলোড়িত ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা কেন্দ্রিক যেন না হয়ে যায়, এটা যেন সামগ্রিকভাবে সকল মামলার ক্ষেত্রেই যেন প্রযোজ্য হয়। যেটা দুলু ভাই বলছেন, যেটা করার সক্ষমতা অনেকের নেই। সক্ষমতা কবে আমাদের হবে, ততদিনে আর কত রামিসা এরকম হারাবে এবং আর কত আসিয়াকে আমরা হারাবো, সেটার অপেক্ষা আসলে না করে সকল মামলাকে সমান গুরুত্ব দিয়ে 180 দিনের যে সময় বেঁধে দেওয়া হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনের মধ্যে, এই আইনের আওতায় এই কার্য দিবসের মধ্যে এটাকে তদন্ত সম্পন্ন করা এবং বিচার কার্য সম্পন্ন করার জন্য যে সক্ষমতাগুলো দরকার, সেখানে আমি মনে করি রাষ্ট্রেরই দায়িত্ব নিতে হবে এই সক্ষমতাগুলো অর্জনের। এবং দুলুভাই যথার্থই বলেছেন যে অনেক সরকারি আইনজীবীকে আমরা দেখি যে তারা সেরকম দক্ষতা সম্পন্ন হন না, এবং সেই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়েও অনেক প্রশ্ন বারবার আমরা তুলেছি বিভিন্ন সময়ে। তো সেখানেও আমি মনে করি অনেক বেশি মনোযোগী হতে হবে। কারণ আমরা একটা রামিসার ঘটনায় আমরা আশা জাগালাম, মানুষ জনগণ সচেতন, জনগণ ভাবছেন যে আচ্ছা রাষ্ট্রের পক্ষে এটা করা সম্ভব, কিন্তু এটাই যেন প্রথম এবং শেষ না হয়ে যায়। যাই হোক না কেন, সেটা যেন উদাহরণ হিসেবেই থাকে না, এবং এটা যেন সকলের মনে আশার সঞ্চার করে যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার যে চেষ্টাটি করা হয়েছে, সেই চেষ্টায় সরকার সফল হয়েছে। এখানেই আমরা উদ্যোগগুলো দেখতে চাই। পেছনে যে মামলাগুলো সেগুলো, যেমন আপনি আসিয়ার কথাও বললেন, আমরা তো আসিয়ার আসলে শেষ পর্যন্ত এখনো তেমন কোনো আসলে সাজাই আমরা নিশ্চিত করতে পারি। সেখানেও কিন্তু আমরা এরকম অনেক উদ্যোগ দেখেছিলাম, এবং সেখানে আরো, কারণ একটা তো কথাই আছে যে অনেক মামলায় আমরা দেখি যে প্রতিপক্ষ রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে চলে যায়। তো সেই সময় অনেকেই আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এই কথাগুলো হয়তো শুনতে হবে না, কিন্তু সেটারও পরিণতি কিন্তু এখন
পর্যন্ত আমরা জানি না বা দেখতে পাইনি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই রামসার আজকে যে উদাহরণ বলি আর যাই, যে রায়টি হয়েছে সে রায়টি যদি একটা দৃষ্টান্ত হয় যে হ্যাঁ, রাষ্ট্র সক্ষমতার মধ্যেই এই রায়টি হয়েছে এবং সেই সক্ষমতা যেন অন্য সবগুলো ঘটনাতেই আমরা প্রদর্শন করতে পারি, সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। এবং সেই চেষ্টায় দায়িত্বশীল যারাই দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সেভাবেই মনোযোগী হবেন বলে আমরা আশা করি। এবং আমি মনে করি সেখানে আমাদেরও ভূমিকা রয়েছে। আমরা যারা অবশ্যই। নিজেদেরকে মানবাধিকার কর্মী হিসেবে দাবি করছি, আমরা যেন এটাকে সেভাবেই অনুসরণ করি এবং সেভাবেই সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দেই, যে সাক্ষ্য জোগাড় করা এবং নির্যাতনের শিকার ব্যক্তিটির পাশে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মনে সাহস দেয়া। যে এই সাক্ষীগুলোর কথা দিলু ভাই বললেন, যে সাক্ষী উপস্থাপন করতে যে বেগ পেতে হয় রাষ্ট্রপক্ষকে, সেখানে আমরা যারা মানবাধিকার কর্মী আছি তারা সহযোগী ভূমিকা রাখতে পারি এবং অন্য যারা সচেতন মানুষ আছেন তারাও যেন এভাবে ভূমিকা রাখতে পারেন। আমি আজকে অনেক খবরের পরেই দেখছিলাম যে অনেকে খুব স্বস্তি বোধ করছেন, যেটা একটা খুব স্বস্তির কথা হয়েছে। অনেকে চাচ্ছেন যে কালকেই যদি মৃত্যুদণ্ডটা কার্যকর হয়ে যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু এরকম চাওয়া পাওয়া গুলো তৈরি হওয়ার পেছনের যে কারণগুলো, আমি মনে করি সেখানে কাজ করতে হবে। কারণ এরকম চাওয়া পাওয়াটা করাটাও কিন্তু আমি মনে করি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। যে একটা মানুষের বিচার হলো কি হলো না সেটা কতটুকু কারণ আমরা আবার পর্যালোচনা দেখেছি করা। এই ঘটনার জি, মাঝেই অনেকে আবার নিজেরা আইন তুলে নেওয়ার চেষ্টাও করেছেন। আমরা হ্যাঁ, চট্টগ্রাম সেই থেকে শুরু করে সুযোগটা কয়েক জায়গায় যেন দেখেছিলাম উম, যে আপা একটা জি জিনিস আমি যোগ করি, সেটা জি হলো যে তা আপনার কামরুন্নাহার কাছে আপা আমার ছোট ঠিকই একটা বলেছেন। প্রশ্ন একই সাথে উত্তর দিয়ে দিলে ভালো হয়, কারণ আমাদের হাতে সময় কম। সেটি হচ্ছে এই রায়ের সময় আদালত আর কি কি তার পর্যবেক্ষণে জানিয়েছে সেটি যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। আচ্ছা, জি ধন্যবাদ। আমি আপার রেকমেন্ডেশনাল বক্তব্যের সাথে একটা জিনিস যোগ করে দেই, সেটা হলো যে সক্ষমতা, অন্যান্য মামলার ক্ষেত্রে অন্যান্য পিপিদের সক্ষমতা বা যারা যারা এটা সংশ্লিষ্ট। আপনি একটা জিনিস খেয়াল করেন, ওয়ার্ল্ড কাপে, মানে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ বলেন অথবা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলেন, ফুটবলের ওয়ার্ল্ড কাপ বলেন, এখানে সংশ্লিষ্ট যে ফুটবলে 11 জন প্লেয়ার খেলে, কিন্তু এর সাথে কিন্তু অতিরিক্ত প্লেয়ার নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয়? কারণটা হলো যে যখন প্রয়োজন হইবে তখন তাকে দিয়ে খেলানো হবে। একই সাথে এই জিনিসটি আমাদেরকে কিন্তু আরেকটি জিনিস শিক্ষা দেয়। আমাদের দেশে যে যতগুলো মামলা আছে, সেই মামলার নিরিখে কিন্তু অ্যাসেসমেন্ট নাই আমাদের, যে কতজন আমাদের এই মামলা কোন ডিস্ট্রিক্টে কত আছে, তাহলে কি পরিমাণ জাজ আছে এবং সেই জাজের সক্ষমতা কতটুকু। সক্ষমতা বলতে বোঝাচ্ছি যে তারা একটা মামলা যদি 2 সপ্তাহে করে তাহলে কতদিন লাগতে পারে। এই যে এই যে একটা অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমাদের কিন্তু কিছু জেনারেল যে পাবলিক প্রসিকিউটর আছে, একই সাথে আমাদের একটা লিস্ট করে রাখতে হবে। প্রয়োজন বোধে জেলায় জেলায় তাদেরকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে। নিয়োগ দিতে হবে। আজকে আর আলোচনাটিকে আগাতে পারছি না। অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে সময় দিয়েছেন। কথা হবে নিশ্চয়ই আবারও। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।